বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজেরও বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানে ক্ষয়, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রাণ। সুপ্রিয় দর্শক, প্রমাণিত অপ্রমাণিত আইনের সহজ পাঠ আইন বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনের টানাপোড়েন এবং বিবাহ বিচ্ছেদের ফলে অনেক সময় প্রশ্ন জাগে, শিশুর কাস্টাডি কে পাবে, মা না বাবা? এই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠানের প্রসঙ্গ চাইল্ড কাস্টাডি বা শিশুর হেফাজত। আমাদের অনুষ্ঠানের দুটি অংশ থাকছে। প্রথম অংশে থাকছে নাটিকা এবং এর পরের অংশে থাকছে প্রাসঙ্গিক আলোচনা। প্রাসঙ্গিক আলোচনা অংশটি তুলে ধরছেন মাননীয় বিচারপতি কৃষ্ণা দেবনাথ। প্রিয় দর্শক, এবার চলে যাচ্ছি এই পর্বের নাট্যাংশে। হ্যাঁ, এই যে দেখো, এই যে সপ্তম জন্মদিন। দেখি 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 দেখি। হ্যাঁ, এখন কেক কাটতে হবে। কেক কাটবে? রাখো তোমার জন্মদিনের কেক কাটা। ওর 7 বছর হয়েছে। এই কদিন তোমার বাপ ভাই আমাকে অনেক আইন দেখিয়ে ছেড়েছে, এখন একটু আমাকে আইন দেখাতে দাও। আমি উকিলের সাথে পরামর্শ করেছি, উকিল বলেছে 7 বছর বয়স থেকে ছেলের হেফাজত আমার। তুমি ওকে রেডি করে রাখো, আমি আসছি নিতে। ও অনেক ছোট মানুষ, ওখানে কি করে গিয়ে থাকবে? কিভাবে থাকবে মানে? এখানে ওর দাদি আছে, ছোট বোন আছে, সবাই আছে, ও অনেক আদরেই থাকবে। আমি আসছি, তুমি গুছিয়ে রাখো ওর ব্যাগ। কিরে, কে ফোন করছিল? সজল। কি বললো? জয়কে নিতে আসবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear Joy. আলিয়া, আলিয়া, জয়কে নিয়ে এসো। বাবা, ওকে নিয়ে গেল, ওর মাকে পাঠাতে পারবো না বাবা, প্লিজ। হ্যালো বাবা, আজকে তোমার জন্মদিন, আজকে আমরা গ্র্যান্ড পার্টি করব, ঠিক আছে? চলো বাবা, জয়, চলো 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 চলো, আসো, এসো 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 তো বাবা, এসো এসো এসো। তুমি তো জানো জয় আমার জীবনের সব। তাছাড়া আমার কোনো চাকরি বাকরিও নাই। কত চেষ্টা করলাম, কিছুই হচ্ছে না। ভাই ভাবি তো আমাদের দিকে ফিরেই তাকায় না। বাবা, জয়কে ফেলে আমার নতুন জীবন কিভাবে হয় বলো? ভাই সাহেব, আমার কাছে একটা ভালো পাত্রের সন্ধান আছে, খুব ভালো চাকরি করে, কিন্তু সমস্যা না মানে ওই করোনা স্ত্রী মারা গেছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আলিয়া আমাকে দেখানোর ব্যবস্থা করতে পারি। মা, বিসমিল্লাহির রহমানির রহিম।
ছেলের নাম জাহিদুল ইসলাম। তুমি চাইলে কিন্তু তোমার জয়কে তোমার কাছে এনে রাখতে পারো। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। কি বলছো? এটা কি সম্ভব? তুমি জয়কে রাখতে রাজি হবে? হ্যাঁ, কিন্তু সজলকে জয়কে দিতে রাজি হবে? শুনেছি 7 বছরের পর ছেলে সন্তান নাকি বাপের হেফাজতে যায়। সেই ব্যাপারটা নিয়ে আমরা উকিলের সঙ্গে কথা বলি। মানে আমরা তো আর আইন কানুন অতটা বুঝি না, ওনার সঙ্গে কথা বলি, উনি কি বলেন আমরা দেখি। কোর্ট শুরু হচ্ছে। আলিয়া বেগম বনাম সজল তালুকদার মামলা শুনানির জন্য প্রস্তুত। শুরু করুন বিজ্ঞ আইনজীবী। আপনার সাক্ষী আছে? তাহলে সাক্ষী দিয়ে দিন। সাক্ষী আলিয়া বেগম হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আলিয়া বেগম, আপনি আপনার মামলার কথা মহামান্য আদালতকে খুলে বলুন। ইয়োর অনার, আমাদের বিয়ে হয়েছে 10 বছর। বিয়ের 2 বছর পর আমাদের একটি ছেলে সন্তান জন্ম হয়, তার নাম জয়। বিয়ের পর থেকে আমাদের বনিবনা হচ্ছিল না। এক সময় আমাদের ডিভোর্স হয়ে যায়। ও আবার বিয়ে করে। ওখানে ওর এক ছেলে এবং এক মেয়ে। কিছুদিন আগে আমার ছেলের 7ম জন্মদিনে এসেও আমার ছেলেকে নিয়ে যায়। তারপর আমি আমার ছেলের কাস্টডির জন্য মামলা করি। আমি আমার ছেলের কাস্টডি চাই। বিজ্ঞ আইনজীবী জেরা করুন। আলিয়া বেগম, নতুন সংসার তো ভালোই আছেন, তাই না? বাপের বাড়ির মতো অভাব অনটন নেই। নতুন সচ্ছল জীবনে সবটাই স্বামীর। কিন্তু কয়েকদিন পরে তো আবার নতুন মুখ আসবে এই সংসারে। জয়ের জায়গাটা কোথায়? জয় আমার সন্তান। সন্তানের স্থান মায়ের কোলে। তা তো বটেই। তা আপনি তো কোনো চাকরি বাকরি করেন না। বাপের বাড়ির অবস্থাও ভালো না। জয়ের যে খরচপাতি হবে সেটা কিভাবে করবেন ভেবেছেন কি? জয় আমার সন্তান। জয় সজলের বংশধর। আমার আর কিছু জিজ্ঞেস করার নেই, ইওর অনার। বিজ্ঞ আইনজীবী, আপনাদের সাক্ষী শুরু করুন। সাক্ষী সজল তালুকদার হাজির। আপনার যে বলার আপনি মাননীয় আদালতকে বলুন। জি।
ইয়োর অনার, 10 বছর আগে বাদিনীর সঙ্গে আমার বিবাহ হয়। বিবাহের পর থেকেই আমাদের বনিবনা হচ্ছিল না। জয় জন্মের পর জয়কে ঠিকমতো দেখাশোনা করতো না, এ নিয়ে আমাদের মধ্যে ঝামেলা বাড়তে থাকে। তারপর আমি এক পর্যায়ে জয়কে নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। জয় আমার মায়ের আদরে মাতৃস্নেহে বড় হতে থাকে। তারপর আমি বিবাহের সিদ্ধান্ত নিই। সেটা জানার পর বাদিনী জোর করে এসে জয়কে নিয়ে যায়। আমি সালিশ করি, তারপর মুরব্বীদের কাছে সাহায্য কামনা করি, কিন্তু সবাই আমাকে বোঝায় ছোট বাচ্চা থাকুক না মায়ের কাছে। আমিও রাজি হই। এখন আমার ছেলের বয়স 7। জয় আমার বাবা মা, তার ছোট মা, ভাই বোনদের সঙ্গে যথেষ্ট ভালো আছে। বাদিনী আলিয়া কোনো প্রতিকার পেতে পারে না। বিজ্ঞ আইনজীবী জেরা করুন। তা সজল সাহেব, দুগ্ধপোষ্য জয়কে মা ছাড়া করেছেন, আপনি বিয়ে করেছেন, আপনি ছেলেমেয়ের বাবা হয়েছেন, নতুন সংসারে সুখেই আছেন। এই যে জয়কে নিয়ে টানা হেঁচড়া, এর কারণ কি? এ কি জয়ের প্রতি ভালোবাসা থেকে, নাকি আপনার ইগো স্যাটিসফাই করার জন্য? কথাটা বলবেন কি? কি বলছেন ইগো সমস্যা? অবশ্যই ভালোবাসা থেকে। জয় আমার বংশের সন্তান, সে অন্যের কাছে পরগাছার মতো বড় হতে পারে না। আমার আর কিছু জিজ্ঞেস করার নেই, ইওর অনার। সাক্ষী মনিরা বেগম হাজির। আপনারা তো একই বাড়িতে থাকেন, তাই না? আর জয় তো আপনার কাছেই থাকে। জি, জয় আর আমি একসাথেই থাকি। জয়ের বয়স যখন 2 বছর, তখন ওর বাবা মার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। সেই থেকে আমার বংশের প্রদীপ, আমার নাতি আমার কাছেই বড় হয়। আলিয়া জেদ করে ওকে নিয়ে গিয়েছিল। তারপর আমার ছেলে 7 বছরের মাথায় ওকে আবার নিয়ে আসে। আমার আর কিছু বলার নেই, ইওর অনার। বিজ্ঞ আইনজীবী জেরা করুন। আচ্ছা মা, আপনি তো একজন মা, আপনি নিশ্চয়ই শুনেছেন বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তা আপনার কি মনে হয় না যে শিশু জয় তার মার কাছেই সবচেয়ে ভালো থাকবে? তার মায়ের কাছেই জয়ের বড় হওয়া উচিত। হুজুর, বিয়ের পর থেকে আমার ছেলে আর বৌমার মধ্যে অশান্তি চলছিল। আর জয়কে জন্মের পর থেকে আমি বড় করেছি। আমি ওকে জন্ম দিইনি, কিন্তু আমি ওর মা। ও আমাকে মা বলে ডাকে। আমাকে ছাড়া জয় থাকতে পারবে না। আমার আর কিছু বলার নেই। আজকে জয় আদালতে এসেছে? আসেনি? ঠিক আছে, আগামীকাল আমি খাস কামরায় জয়ের সাথে কথা বলবো, তারপর আপনাদের আর্গুমেন্ট শুনে রায়। এসো এসো এসো। জয়বাবু, কেমন আছো বাবা? বলবো না। বলবা না? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। দাবা খেলতে পারো? তুমি কি দাবা খেলতে পারো? হ্যাঁ। আমি খুব ভালোবাসি। আমি আমার মায়ের সাথেও খেলতাম। তাই নাকি? তাই এসো আমরা খেলি। নাও চাল দাও। তুমি তো লক্ষ্মী ছেলে। বলো তো, কার সাথে থাকতে তোমার বেশি ভালো লাগে, বাবা না মা? আমার বাবা আর মা দুইজনের সাথেই থাকতে ভালো লাগে। আচ্ছা, তুমি তো সব পারো। তুমি কি আমার বাবা, মা আর আমাকে একসাথে থাকতে দিতে পারবা? আলিয়া বেগম বনাম সজল তালুকদার মামলার রায় ঘোষণা। উভয় পক্ষের সাক্ষ্য, প্রমাণাদি ও সওয়াল জবাব পর্যালোচনা করলাম। আদালত শিশু জয়ের সাথেও কথা বলেছে।
শিশু জয় বাবা মা দুজনের সাথে একসাথে থাকতে চায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। এ প্রেক্ষিতে দেখা যায় যে শিশু জয় ছোটবেলাতে অর্থাৎ প্রায় 2 বছর বয়স থেকে তার দাদির কাছে বেশিরভাগ সময় ছিল। মাঝে কিছুদিন তার মায়ের কাছে থাকলেও এখন তার বাবার নতুন পরিবার সহ তার দাদির কাছে বড় হচ্ছে। অপরদিকে আলিয়া বেগম তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছে। অর্থনৈতিকভাবেও সে স্বাবলম্বী নয়। আইনে ছেলে সন্তান 7 বছরের পর পিতার হেফাজতে যাবে মর্মে উল্লেখ থাকলেও আদালত সবসময় শিশুটি কোথায় সবচাইতে ভালো থাকবে সেটিই বিবেচনা করে। সত্যি কথা বলতে শিশুটি সবচাইতে ভালো থাকতো তার বাবা মার সাথে একত্রে বসবাস করতে পারলে, কিন্তু বাস্তব অবস্থা তার বিপরীত। সার্বিক বিবেচনায় এবং শিশু জয়ের ওয়েলফেয়ার বিবেচনায় আদালত সিদ্ধান্তে আসে যে শিশুটি পিতার হেফাজতেই থাকবে। তবে মা আলেয়া সপ্তাহে 2 দিন শিশু জয়কে দেখতে পাবে পক্ষদের সুবিধামতো স্থানে এবং সারাদিন তার সাথে সময় কাটাতে পারবে। দিন শেষে ফিরে যাবে পিতার জিম্মায়। এ মর্মে এ মামলাটি দোতরফা সূত্রে নামঞ্জুর হয়। আমার কাছে ব্যাচেলার, ডিভোর্সি সব ধরনের পাত্র আছে। মা, তুমি খালি একবার হ্যাঁ বলো, বাকিটা আমাদের দায়িত্ব। আপনি তো জানেন চাচা, জয় আমার জীবন, আবার নতুন জীবন, এসব নিয়ে আমি এখন আর ভাবতে চাই না চাচা। কিন্তু সজল তো জয়রে নিয়ে যাওয়ার জন্য কয়েকদিন পর পরই হুমকি দিতেছে। আইনেও নাকি আছে ছেলে সন্তানের 7 বছর বয়স হয়ে গেলে সে তার বাপের হেফাজতে চলে যায়। সেই সব দিন আর নাই বাবা। উকিল সাহেবের সাথে আমার কথা হচ্ছে, তিনি আমারে পারিবারিক আদালতে মামলা করার জন্য বলছে। সন্তান কার কাছে ভালো থাকবে সেটা এখন কোর্ট দেখে। জয়ের কাস্টডির জন্য আমি মামলা করব বাবা। আলিয়া বেগম, আপনি আপনার মামলার কথা মহামান্য আদালতকে খুলে বলুন। ইয়োর অনার, আমি খুব ভালো সেলাই জানতাম। আস্তে আস্তে আমি একটা বুটিকের ব্যবসা দাঁড় করাই। এখন আমার ব্যবসায় 25 থেকে 30 জন মানুষ কাজ করে। আমি এখন স্বাবলম্বী, জয়ের জন্য আমি সব কিছু করতে পারি। কিছুদিন আগে জয়ের বাবা এসে জয়কে নিয়ে যায়। আমি জয়ের কাস্টডির জন্য মামলা করি। ইয়োর অনার, আমি জয়ের কাস্টডি চাই। বিজ্ঞ আইনজীবী জেরা করুন। আলিয়া বেগম, জয়কে নিয়ে আপনি ভালোই আছেন। ছেলের জন্য আপনার এত উদ্বেগ, এত চিন্তা, কিন্তু আপনি তো সকালবেলায় বেরিয়ে যান, আসেন সেই রাত্র 1টা-2টোর সময়। তখন জয় কিভাবে থাকে? এই ছেলেটা, ছোট্ট ছেলেটা, ওকে দেখাশোনা করে কে? আমাদের বাড়িতে আমার বাবা আছেন, ভাই ভাবি আছেন, ওনারা দেখতে পারে। তাছাড়া আমার কাজের জায়গা আমাদের বাড়ি থেকে হাঁটা পথ। আর জয়ের পড়াশোনা, খাওয়া দাওয়া, হোমওয়ার্ক করানো সব কিছু আমি নিজের হাতে করি। বাবা, আপনি তো দর্শমুজাহে, কিন্তু এভাবে তো আর চলবে না। জীবন চলার পথে নানান রকম প্রলোভন, তাই না? এক সময় না এক সময় আপনাকে জীবনসঙ্গী গ্রহণ করতেই হবে। তখন আপনার এই জয়ের কি হবে সেটা ভেবে দেখেছেন? ইয়োর অনার, জয় আমার সন্তান, আমার পুরো পৃথিবী জুড়ে জয়। আমি হলফ করে বলতে পারি না যে আমার পুরো জীবনটা এমনই চলবে, কিন্তু ইয়োর অনার, সজল বিয়ে করেছে, তার 2টো সন্তান আছে। জয় যদি ওখানে গিয়ে থাকে, ও একটা ট্রমার মধ্যে থাকবে, যেটা একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য একদমই ঠিক না। আমি ওর মা,
ও আমার সাথে থাকলে ভালো থাকবে। আমি একজন স্বাবলম্বী মানুষ। আমি জয়ের পড়াশোনা, জয়ের খাওয়া দাওয়া সব কিছু আমি নিজে করি। ও ক্লাসে ফার্স্ট হয়। ইওর অনার, আমি জয়ের কাস্টডি চাই। আমার কিছু আর জিজ্ঞেস করার নেই, ইওর অনার। বিবাদী পক্ষে সাক্ষী শুরু করুন। সাক্ষী সজল তালুকদার হাজির। আপনি আপনার বক্তব্য মাননীয় আদালতকে বলুন। জি ইওর অনার, আমার প্রাক্তন স্ত্রী আলেয়া অত্যন্ত উগ্র স্বভাবের একজন মহিলা। তিনি বিয়ের পর থেকেই স্বেচ্ছাচারী জীবনযাপন করতেন, আর সে কারণেই আমাদের ডিভোর্স হয়। আমার ছেলে জয় আমার বংশের প্রথম সন্তান। এই ছেলে যদি আমার বংশের বাইরে বেড়ে ওঠে তাহলে আমার বংশের শিক্ষা দীক্ষা থেকে সে বঞ্চিত হবে। খুব স্বাভাবিকভাবেই তার মায়ের প্রভাব পড়বে তার জীবন, আর সে কারণে আমি আমার পুত্র সন্তানের কাস্টাডি চাই। বিজ্ঞ আইনজীবী জেরা করুন। তা সজল সাহেব, আপনার প্রাক্তন স্ত্রী উগ্র স্বভাবের স্বেচ্ছাচারী। তা এখন তো আপনি আপনার বর্তমান স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়ে আপনার একটি সুখের সংসার, তাই তো? সে আর বলতে, অবশ্যই, নিঃসন্দেহে। তা এই সুখের সংসারে আপনি জয়কে কেন নিতে চাইছেন? সেখানে গোলাপের মধ্যে সে কাঁটার মতো বিঁধবে না? এসব কি বলছেন আপনি? সে আমার বংশের প্রথম সন্তান। শুনুন সজল সাহেব, আসলে একটি ইগো থেকে আপনি এই মামলায় কন্টেস্ট করছেন। মূলত জয় তার মায়ের কাছেই ভালো থাকবে। জয়ের মায়ের প্রতি আপনার যে জিদ আছে, সেই জিদের বশবর্তী হয়েই আপনি জয়কে তার মায়ের কোল ছাড়া করতে চাইছেন এবং জয়ের মার প্রতি মিথ্যা অপবাদ দিয়েছেন। দ্যাটস অল ইওর অনার, আমার আর কিছু বলার নেই। আগামীকাল আমি খাস কামরায় জয়ের সাথে কথা বলবো, তারপর আপনাদের আর্গুমেন্ট শুনে রায়। ইওর অনার, আমার ক্লায়েন্টের একটু কথা আছে। উনি বলতে চাচ্ছেন জয় যেহেতু মায়ের কাছে আছে, তাকে তার মা মানে আলিয়া বেগম ও শিখিয়ে পড়িয়ে নিয়ে আসবে, যা আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যেতে পারে। বিজ্ঞ আইনজীবী, আদালতের উপর একটু ভরসা রাখুন। কোনটা শেখানো বলি, কোনটা শেখানো বলি নয়, সেটা বোঝার মতো যোগ্যতা নিশ্চয়ই আদালতের আছে। আই বেগ ইউর পার্ডন ইওর অনার। আমি তোমার জন্য আইসক্রিম এনেছি। আমি কি আইসক্রিম খেতে পারি? কেন পারবে না? আমি তুমি দুজনেই তো আইসক্রিম খাবো। জানো, আমার মা আমাকে আইসক্রিম খেতে দেয় না। আমার মা বলে যে আইসক্রিম খেলে গানের গলা নষ্ট হয়ে যায়। তুমি গান করো? তাহলে তো মা ঠিকই বলেছেন, আইসক্রিম খেলে তো গানের গলা নষ্ট হবেই। তা আজকে খেলে কিছু হবে না, আজকে খাওয়া যাবে, আজকে আমরা খাবো। কিন্তু তার আগে যে তোমার গান শুনবো। তুমি গান শুনতে চাও? ঠিক আছে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। বাহ, চমৎকার। আচ্ছা, তোমাকে মাঝে মাঝে বাবার বাড়িতে যেতে হয়, তাই না? বাবা তোমাকে ভালোবাসেন? শোনো, ওইখানে আমার ভালো লাগে না। ওইখানে আমার ছোট মা রিয়া আর টিপুকে লুকিয়ে লুকিয়ে কেক দেয়, কমলা দেয়। আমি চাইলে বলে পড়ে। উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ, সওয়াল জবাব শুনলাম। খাস কামরায় একান্তে জয়ের বক্তব্য ও তার আচরণ পর্যবেক্ষণ করলাম। নাবালক সন্তানের হেফাজত সংক্রান্ত মূলনীতির মধ্যে অন্যতম হল
বিধিবদ্ধ আইনের সাথে সামঞ্জস্য রেখে নাবালকের জন্য সর্বোত্তম হবে, অর্থাৎ বেস্ট ইন্টারেস্ট অব দ্য চাইল্ড, সে মর্মে রায় প্রদান করা। যদিও মুসলিম আইনে পুত্র সন্তানের ক্ষেত্রে মায়ের নিকট 7 বছর বয়স পর্যন্ত নাবালক থাকতে পারে, কিন্তু অবস্থা ভেদে এর ব্যতিক্রমও হতে পারে। নাবালকের সর্বাঙ্গীন মঙ্গল বিবেচনা করতে গেলে নাবালকের ইচ্ছা, অনিচ্ছা, পারিপার্শ্বিকতা, অবস্থা, যোগ্যতা, সামর্থ্য কাস্টাডি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ মামলায় নাবালক জয় তার জন্ম থেকে বেশিরভাগ সময় তার মায়ের কাছে ছিল। সেখান থেকে সে স্কুলে প্রথম হচ্ছে, গান শিখছে, এক আনন্দময় জীবনযাপন করছে। মাঝে সে 1.5 মাসের মতো তার পিতার বাড়িতে ছিল। সেখানে সে স্বাচ্ছন্দ্য বোধ করেনি। সর্বোপরি একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপনের সুযোগ স্বাবলম্বী বাদী আলিয়া তার নাবালক পুত্রকে দেবার যোগ্যতা রাখে। অতএব আদেশ হয় যে মামলাটি দোতরফা সূত্রে বিনা খরচায় ডিক্রি হয়। বাদী আলিয়া বেগমকে তার নাবালক পুত্র মুনতাসির জয়ের অভিভাবক ও হেফাজতকারী নিযুক্ত করা হলো। তবে নাবালক পুত্র জয়ের সাথে বিবাদী সজলকে দেখা সাক্ষাৎ করিয়ে দেবার জন্য সচেষ্ট থাকতে বাদীকে নির্দেশ দেওয়া হলো। অ্যাপিল করার কোনো সুযোগ আছে? দেখি আমরা চিন্তা করছি, আপনি এত অধৈর্য হয়ে গেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আইন বিষয়ক অনুষ্ঠান প্রমাণিত অপ্রমাণিত আইনের সহজ পাঠ, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে এই আলোচনা পর্বে যাকে আমাদের সামনে পেয়েছি আলোচক হিসাবে, প্রধান আলোচক হিসাবে, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান। আমরা এতক্ষণ একটি নাটক দেখলাম, সেই নাটকটিকে নিয়েই আমরা আলোচনা করব আরও সহজভাবে যেন আপনাদের সামনে পৌঁছাতে পারি। নাটকের বিষয়বস্তু নিয়ে আলোচিত একটি বিষয়বস্তু কাস্টাডি, যেটা বলা হয় যে মুসলিম আইন অনুযায়ী এটাকে হিজানাত বলা হয়, কাস্টাডি বা সন্তানের অভিভাবকত্ব। আপনি এতক্ষণ নাটকটি দেখলেন, এখানে আমরা দেখেছি একটি 7 বছরের ছেলে একটি সময় তার বাবার কাস্টাডিতে চলে যায় এবং আরেকটি সময়ে সেই একই বাচ্চা একই ঘটনায় তার মায়ের কাস্টাডিতে যায়। এই যে প্রমাণিত অপ্রমাণিত দোলাচল, যেখানে এই জায়গাটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা। যে আপনি এখন বলুন আপনার কি বলার আছে এ বিষয়ে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানুষ সাধারণত আইনের ভাষা বুঝতে পারে না। আপনি যেভাবে অনুষ্ঠানটা উপস্থাপনা করেছেন, যেভাবে নাটিকাটা হয়েছে, তাতে মানুষ বুঝতে পারবে হ্যাঁ যে ঘটনা প্রমাণিত অপ্রমাণিত কিভাবে হয়। 7 বছর বাচ্চা মার কাছে থাকবে 7 বছর পর্যন্ত, কিন্তু পরিবেশ পরিস্থিতি এই নাবালক নাবালিকার ভবিষ্যৎ লেখাপড়া, ভবিষ্যৎ জীবনের মঙ্গল, এইগুলির বিষয় চিন্তা করে আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে তার ব্যতিক্রম আদেশও দিতে পারে, এবং আমাদের দেশে সেই রকম উদাহরণ আছে। সাধারণ মানুষের কাছে বোধহয় সেই কথাটা আমরা একটু স্পষ্ট করে বলি যে পুত্র সন্তান যদি হয় তাহলে সে 7 বছর পর্যন্ত মায়ের কাছে থাকার অধিকার আছে, কিন্তু 7 বছর পর পুত্র সন্তানের অধিকার চলে যাবে তার বাবার কাছে। আইনের কথা এটি খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কোর্ট দেখবে বাচ্চার ওয়েলফেয়ার, বাচ্চা কার কাছে ভালো থাকবে, বাচ্চার হেফাজত কার কাছে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবে বাবা বা মা, সেটি কিন্তু মূল বিবেচ্য। আমাদের একজন রিসার্চারকে বলেছি যে তুমি ঘুরে ঘুরে এই ঘটনাটি নিয়ে তুমি কিছু প্রশ্ন আনার চেষ্টা করো, এবং সে সেই কাজটি করেছে। জয়ী, তুমি প্রশ্ন করো আমাদেরকে একটু। জরিপের মাধ্যমে আমরা কিছু প্রশ্ন পেয়েছি এবং মাননীয় বিচারপতি মহোদয়ের কাছে আমি সেই সকল প্রশ্ন উপস্থাপন করছি। চাইল্ড কাস্টাডি বা শিশুর হেফাজত নিয়ে আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি এসেছে, বাচ্চার কাস্টাডির জন্য অনেকে সিআরপিসি এর 98 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করেছে, এটা করা যাবে কি? 98 সিআরপিসিতে বাচ্চার নাবালক নাবালিকার কাস্টাডির মামলা হবে না।
98 সিআরপিসিতে চোরাই মাল উদ্ধার, ফোর্স ডকুমেন্ট উদ্ধার অথবা সন্দেহভাজন জিনিস উদ্ধারের মামলা হবে। কাস্টডির মামলাটা হবে ফ্যামিলি অর্ডিন্যান্স 1985, বর্তমানে পারিবারিক আইন 2023-এর 5 ধারায়। অনেকেই মনে করে যে বাচ্চা বাবার কাছে আছে, অবৈধভাবে রেখে দিয়েছে, অথবা মার কাছে আছে, অবৈধভাবে রেখে দিয়েছে, সেই জন্য 98 সিআরপিসি প্রয়োগ করতে চায়। অ্যাকচুয়ালি বাচ্চা বাবার কাছে থাকবে বা মার কাছে থাকবে, এইটা প্রমাণিত হবে কোর্টে, কোর্টের আদেশের পর। তার আগে কারো কাছেই অবৈধ বলা যাবে না, সেই জন্য 98 প্রয়োগ করা যাবে না। এটা বোধহয় আরেকটু সহজ করে আমরা যদি দর্শকের কাছে যাই, যে 98টা অবৈধ জিনিসের জন্য করা যাবে। বাচ্চার বাবার কাছে থাকা বা বাচ্চার মায়ের কাছে থাকা কখনো অবৈধ না, অবৈধ না। সেজন্য 98টা যার কাছেই থাক এটা বৈধ, বৈধ যতক্ষণ পর্যন্ত কোর্ট না আদেশ দিচ্ছে যে তোমার কাছে থাকবে বা তোমার কাছে থাকবে। তো কাজেই হুট করে আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে করে দাও, এটা খুবই প্রয়োগ হয়। এটা প্রয়োগ কখন হবে? বাচ্চার কাস্টডি বা হিজানার মাকে দিয়ে দিয়েছে, কিন্তু বাচ্চাটা বাবার কাছে আছে, তখন হবে। আনতে পারতেছে না মা, তখন অবৈধ হবে। আদালত তাকে প্রডিউস করার জন্য আদালতে বলবে, যদি সে না আসে তখন ওই প্রসিডিউরে যাইতে পারে যে তাকে উদ্ধার করতে হবে। সেটাই, মানে 98 প্রয়োগ হবে অবৈধ জিনিস উদ্ধারের জন্য। কাজেই বাবা মার কাছে থাকা যতক্ষণ পর্যন্ত কাস্টডির অর্ডারটা না হচ্ছে ততক্ষণ দুজনের কাছেই বৈধ। জি। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। বাবা মা ছাড়া আর কি কেউ কাস্টাডি পেতে পারে? জি, পারিবারিক আইন আদালত 2023-এর 5 ধারা। হ্যাঁ, এখানে আপনি মা যদি অপারগ হয় নানি পেতে পারেন, নানা পেতে পারেন। আবার বাবা যদি অপারগ হয় দাদা পেতে পারেন, দাদি পেতে পারেন, ফুফু পেতে পারেন, মার দিক থেকে খালা পেতে পারেন। মানে এটা কোর্ট যাকে মনে করবে বাচ্চাটার ওয়েলফেয়ার আছে তার কাছেই যেতে পারবে। হ্যাঁ, এখন মনে করেন মা বাবা বিদেশে থাকে, দুইজনের মধ্যে বাচ্চার কাস্টডি নেওয়া সমস্যা, দেশে এসে বাচ্চাকে দুইজনই চায়, সেই ক্ষেত্রে আদালত দুই পক্ষকে শুনে সন্তুষ্ট হয়ে বলতে পারে যে নানির কাছে থাকবে, আপনারা যখন আসবেন তখন আপনাদের কাছে। সেটাই। কাস্টাডি দেবার ক্ষেত্রে আদালত সাধারণত কোন কোন বিষয়গুলো বিবেচনা করে? কাস্টডির প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করে বাচ্চার মঙ্গল, বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চা কার কাস্টডিতে থাকলে তার ভবিষ্যৎ উন্নতি হবে এবং মঙ্গল হবে, সেইটাই প্রথম বিবেচ্য বিষয়। আইনের ব্যাখ্যা করে শুধু আইন প্রয়োগই এখানে বিবেচ্য বিষয় না। আইন প্রয়োগ হবে, আইন অনুযায়ী হবে, কিন্তু এটার ব্যত্যয় করেও বাচ্চার বেনিফিটের জন্য, স্বার্থের জন্য তাকে আদেশ দেওয়া যাবে। শিশুর মা বাবা দুজনেরই যদি তৃতীয় ব্যক্তির সাথে সংসার হয় ও আর্থিক সামর্থ্য না থাকে, তাহলে কি রাষ্ট্র সন্তানের দায়িত্ব নেয়? রাষ্ট্রের সন্তান নয়, রাষ্ট্রের নাগরিক। হ্যাঁ, রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব রাষ্ট্র নিতে পারে। আমাদের দেশে এটা খুব ব্যতিক্রম, নজির নেই। তবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শিশু কিশোর সংশোধনাগার এরকম একটা বিষয় আছে, ওখানে অনেক সময় বাচ্চাদেরকে দেওয়া হয়, তবে সেটা স্বেচ্ছায় কোনো বাচ্চারে মা বাবা দেয় না। আমাদের যে সামাজিক কাঠামো, তাতে মা নেই, বাবা নেই, ফুপু আছে, খালা আছে, দাদি আছে, এই যে আমাদের একটা যৌথ পরিবারের একটা ব্যাপার, সেখানে কিন্তু একটি বাচ্চা সহসাই একেবারে কেউ নেই এরকম পর্যায়ে যায় না, কেউ না কেউ দাঁড়িয়েই যায়। তো সেরকম যদি হয় যে একেবারেই কেউ নেই, একেবারে কোনো দিকেই কেউ এসে দাবি করছে না বা কাস্টডি চাচ্ছে না, তখন যেটা আপনি বলেন যে সমাজ কল্যাণ ডিফেক্টিভ গার্ডিয়ান নিয়োগ দিতে পারে, আইনের বিধান আছে। আইনের বিধান অনুযায়ী যে কেউ যদি চায়, আদালত বিবেচনা করে দেখবেন যে তার কাছে যদি রাখা হয় বাচ্চার মঙ্গল হবে কিনা। একজন পরামর্শটি প্রশ্ন করেছেন, আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে যায় 3 বছর আগে। ডিভোর্সের পর 8 বছর বয়সী মেয়েকে নিয়ে আমি চলে আসি। আমার একটা ছোট চাকরি ঢাকায়, মেয়েকে দেখার কেউ নাই, ফলে মেয়ে আমার কাছে রাখতে পারছি না। মেয়ে তার নানির বাড়িতে নানির কাছে থাকছে। এখন আমার প্রাক্তন স্বামী মেয়ের কাস্টাডি চায়। আমি আমার মেয়েকে নিজের কাছে রাখতে পারছি না, শুধু এই কারণেই কি কাস্টাডি পেতে পারে? উল্লেখ্য, আমার স্বামী সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছে।
এই প্রশ্নটা অনেক বড় আপনার, তবে আমি স্পষ্ট করে বলি, যেহেতু মেয়ের 8 বছর, বাবা কাস্টডি পাবে না। আইন অনুযায়ী টিল অ্যাটেনমেন্ট অফ পুবার্টি মেয়ে মার কাছে থাকবে। মা যদি না পারে, মায়ের সম্মতিতে নানির কাছে অবশ্যই থাকতে পারে, এতে কোনো বাধা নেই, আদালতও সেই আদেশই দিবেন। সুতরাং মার অপারগতাটা এটা তো বাস্তব সত্য, চাকরি করে একা থাকে, বাচ্চাকে একা রাখা সম্ভব না, সুতরাং নানি এটা পেতে পারে, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে স্বামী মেয়ে বাচ্চা পাবে না। এই জিনিসগুলো যখন কোর্টের কাছে আসে, কোর্ট সুপ্রিম অথরিটি সেই বিচার করে দেবে যে কার কাছে এই বাচ্চাটার মঙ্গল হবে, তার কাছে চলে যাবে। আইন অনুযায়ী বাবা লিগ্যাল গার্ডিয়ান, ন্যাচারাল গার্ডিয়ান, কিন্তু প্রকৃত গার্ডিয়ান হচ্ছে আদালত। যখন ডিসপিউট হয়ে যাবে তখন মারও গার্ডিয়ানশিপ থাকে না, বাবারও থাকে না, প্রকৃত পক্ষে আদালত হয়ে যায় তার গার্ডিয়ান। আদালত যেভাবে দরখাস্ত নিয়ে মামলা শুনে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত দেয়, ওইটাই ফাইনাল। পরের প্রশ্নে চলে যাই। এর পরের প্রশ্ন, মায়ের দ্বিতীয় বিয়ে হলেই কি সে আর কাস্টাডি পায় না? দ্বিতীয় বিয়ে হলে কাস্টাডি পাবে না, আইনে এরকম সরাসরি কোনো বিধান নেই। দ্বিতীয় বিয়ে হলে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যে সে পাবে না। এই প্রতিবন্ধকতা ওভারকাম করার জন্য মার যদি যথেষ্ট মিনস থাকে, আর্থিক সামর্থ্য থাকে, শারীরিক সামর্থ্য থাকে, এবং যার সঙ্গে দ্বিতীয় সংসার হয়েছে তার যদি সম্মতি থাকে, তাহলে না পাওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় বিয়ে হলেই যে কাস্টাডি পাবে না সেটা না, কারণ বাবার দ্বিতীয় বিয়ে হওয়ার পরেও কাস্টাডি পায়। তখন সেখানে মায়ের যদি আদালত যদি মনে করে যে না, মায়ের দ্বিতীয় বিয়ে হবার পরেও সে সেখানে ভালো থাকবে, কাস্টাডি পেতেই পারে। এখানে আমরা যেটা বোঝাতে চেষ্টা করলাম যে বাচ্চার কাস্টাডি কার কাছে থাকবে, এটা একেবারেই খুব প্রচলিত একটি সমস্যা এখন। তো আমরা প্রথমে নাটক দেখলাম, আলোচনা করলাম। আমি জানি না ঠিক আপনাদের সামনে আমরা কতটা আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্ন করবেন, এবং আপনারা প্রশ্ন করার সেই ঠিকানাটি আমরা এখন শুনে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আইন বিষয়ক সকল ধরনের প্রশ্ন করতে আপনারা আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন। ফেসবুকের ঠিকানা www.facebook.com/btv.gov.bd, ইউটিউবের ঠিকানা www.youtube.com/@BangladeshTelevision-BTV। আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে। আপনি আপনার এত মূল্যবান সময় নষ্ট করে আমাদের কাছে এসেছেন এবং আমাদের সাথে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদেরকে এই যে বাচ্চার হেফাজত, কাস্টডি বলেন বা হিজানাত বলেন, এ সম্পর্কে কিছুটা ধারণাও যদি দিতে পারি, কিছুটা আশ্বস্ত যদি করতে পারি, তাহলে আমাদের আজকের এই আলোচনা সফল হয়েছে বলে আমরা মনে করব। আমরা আপনাদের সাথে আছি। এরপর আমরা যে কোনো বিষয় নিয়ে, আইনের ছোটোখাটো বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আসব। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। বিপদে মোরে রক্ষা করো, এলাহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজেরও বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজেরও মনে না যেন মানে